Subscribe now. Click the bell icon to like, comment, and share. বেশ, আমি ভেতরে গিয়ে রবার্তাকে জাগিয়ে দিচ্ছি। তুমি ব্রেকফাস্ট বানাতে থাকো গু। জেমস ও টেন্টের ভেতরে গিয়ে ঢুকল। একটু পরেই জেমসের সাথে বেরিয়ে এলো রবার্তা। ওর চেহারা সুরত আগের দিনের চেয়েও আরও খারাপ লাগছে। ওর দেহের চামড়া আরও বিবর্ণ দেখাচ্ছে। চেহারা থেকে কোথায় যেন মুছে গিয়েছে জীবনের যাবতীয় রঙের পর্শ। যে পুরুষটু গাল দুটোয় আগে গোলাপি আভা লক্ষ্য করা যেত, এখন সেই গাল দুটিও আর পুরুষটু নেই। নেই সেই গোলাপি আভাও। চেহারা হয়ে গিয়েছে অস্থিচর্মসার। ওকে দেখে ভেতরে ভেতরে যেন একটা ধাক্কা খেল কেন। ওর হাতের কাজ থেমে গেল। সেই সঙ্গে কেন এও লক্ষ্য করল, গত রাতের মতোই আজও রবার্তার কিছু খেতে ইচ্ছে করছে না। এক একটা রাত কাটছে আর রবার্তার চেহারা সুরতের দিনে দিনে অবনতি হচ্ছে। অথচ ওকে দেখে অসুস্থ মনে হচ্ছে না। তবে কোনো কারণ ছাড়াই তার এই হাল কি করে হচ্ছে? তাহলে কি এমন গুপ্ত রোগ হয়েছে রবার্তার যে যার ফলে ওর স্বাস্থ্যের এত তাড়াতাড়ি অবনতি শুরু হয়েছে? কেন এবার ভালো করে ওর চোখ দুটোকে লক্ষ্য করল। রবার্তার চোখে একটা বিশেষ পরিবর্তন এসেছে। কেন সে বিষয়ে লক্ষ্য করল, চোখ দুটো কালো কালির পুকুরের মতো লাগছে। চোখের সাদা অংশটা পুরোপুরি ঢেকে ফেলেছে ওর গভীর পুকুরের মতো কালো মণি দুটো। সেই কালো মণির চারপাশের যতটুকু জায়গা দেখা যাচ্ছে তা রক্তের মতো টকটকে লাল। মাথার চুলগুলো দেখে মনে হচ্ছে যেন বহুদিন তেল পড়েনি তাতে। জটার মতো চুলের নিচে সাদা সিথিটার অনেকখানি দেখা যাচ্ছে। রবার্তাকে নিয়ে কেন জেমসের সঙ্গে একান্ত ব্যক্তিগত আলোচনায় বসবে, মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেল। রবার্তার শরীর স্বাস্থ্যের এই অদ্ভুত পরিবর্তন ওর মোটেও ঠিক মনে হচ্ছে না। ভালোই ভালোই এই জঙ্গল থেকে বেরিয়ে গেলে রবার্তাকে ইমিডিয়েটলি একটা ভালো ডাক্তার দেখাতে হবে। প্রাতরাশ সেরে ওরা জলদি টেন্ট গুটিয়ে ফেল। কেনের কাছে ক্যাম্পাস ছিল, সেটা দিয়ে দিক পরীক্ষা করে সে বুঝল তারা দক্ষিণ দিক বরাবর চলেছে। যদিও আসার সময় কেন ওর নোটবুকে যা যা ল্যান্ডমার্ক করে রেখেছিল, এখনও সেসব কিছুই ওর নজরে পড়েনি। অথচ আসার সময়েও ওরা দক্ষিণ দিক ধরেই এসেছিল। ফেরার সময় একই দিক ঠিক রেখে পথ চললেও সেই সব ল্যান্ডমার্কগুলো অবশ্যই চোখে পড়ার কথা। অথচ এখন তা নেই। এ তো বড় অদ্ভুত ব্যাপার। সকাল 9টার মধ্যেই ওরা যাত্রা শুরু করল। বনপথ ধরে পাশাপাশি হেঁটে চলেছে ওরা। রোদ থাকলেও আবহাওয়া বেশ ঠান্ডা। গত দুদিনে ঠান্ডা যেন আরও বেড়ে গিয়েছে এখানে। কিন্তু হায় অদৃষ্ট! কিছু পথ যেতে না যেতেই ফের আকাশের মুখ কালো করে এলো। ফের শুরু হলো বৃষ্টি। প্রথমে গুড়ি গুড়ি, তারপর মিনিট 20-র মধ্যেই বৃষ্টির বেগ বাড়তে লাগল। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে হাওয়ার বেগও বাড়তে বাড়তে একসময় ঝড়ের রূপ নিল। ফের শুরু হলো ওদের চারপাশ ঘিরে অসংখ্য অদৃশ্য নেকড়ের ক্রুদ্ধ চাপা গর্জন। ঝড়ের মাতম। এই প্রথম কেনের মনে হলো, অসময়ে হঠাৎ হঠাৎ করে এই ঝড় আর বৃষ্টি মোটেও স্বাভাবিক লক্ষণ নয়। নিশ্চয়ই কেউ বা কিছু অলক্ষ্যে থেকে ওদের যাত্রা ভণ্ডুল করে দিতে চাইছে। ওদের প্রতি পদে বাধা দিচ্ছে। আর এটা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে টনির মতো পরিণতি ওদেরও ভাগ্যে অপেক্ষা করে আছে। এখনো পর্যন্ত কোনো পরিচিত ল্যান্ডমার্ক চোখে পড়েনি ওর। তাই কোথায়, কোনো দিকে চলেছে, বনের বাইরের দিকে কতটুকু এগোতে পেরেছে, তা বোঝার উপায় নেই। কিন্তু এই আকস্মিক ঝড় বৃষ্টি মোটেও কোনো স্বাভাবিক লক্ষণ নয়। আবার এই বৃষ্টি আর ঝড়ের যা বেগ, তাতে পথ চলাও দুষ্কর। বাধ্য হয়ে ওরা কাছেই একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। তিনজনেরই পরনের জলনিরোধক পোশাক জ্বলে আর কাদায় মাখামাখি।
আবার গাছের নিচে দাঁড়িয়েও তেমন সুবিধা পাচ্ছে না ওরা। কতক্ষণ চলবে এই বৃষ্টি, ঝড় আর বৃষ্টির মাতমের মাঝে জেমসের উচ্চৈঃস্বরে বলা কথাটা কোনোরকমে শুনতে পেল কেন? বলল, জানি না, বলতে পারব না গি। ঘণ্টাখানেক কোথা দিয়ে যেন কেটে গেল, কিন্তু ঝড় বৃষ্টির বেগ কমার এতটুকু লক্ষণ দেখা গেল না। আকাশটা দেখে মনে হচ্ছে যেন কেউ কালো কালির দোয়াত উপুর করে ঢেলে দিয়েছে তার গায়ে। কে বলবে, একটু আগে রোদ ঝলমল করছিল। মনে হচ্ছে যেন আসন্ন সন্ধ্যার আলামত। ঘণ্টার পর ঘণ্টা কাটতে লাগল। ঝড় আর বৃষ্টি সমান তালে চলতে লাগল। একসময় হতাশায় দুপাশে মাথা নাড়ল কেন। নিজের মনেই শক্তোক্তি করল, নাক, মনে হচ্ছে আরও একটা রাত এই জঙ্গলেই কাটাতে হবে। মনের মধ্যে ভিড় করে আসছে যত অজানা ভয়। গত রাতে ওদের কারোর কোনো বিপদ হয়নি তো কি, আজ রাতে যে বিপদের ছায়া ওদের উপর পড়বে না, তার নিশ্চয়তা কোথায়? গাছের বিশাল কাণ্ডের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে কেন পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা করতে লাগল। শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছে, হৃৎপিণ্ডের গতি দ্রুততর থেকে আরও দ্রুততর হয়ে উঠছে। কি হবে এবার? এভাবে এগোলে কতদিনে তারা বনের সীমানায় এসে পৌঁছতে পারবে? অবিশ্রান্ত বর্ষণের দিকে নির্নিমেষ তাকিয়ে কেন ভাবতে লাগল, যাই হোক আর তাই হোক, এখান থেকে আজকের মধ্যে বেরোতেই হবে। আর কোনোভাবেই এখানে একটা রাতও কাটানো উচিত নয়। তাতে যদি ব্যর্থ হয় তাহলে মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ওদের সামনে। ভাবনার মাঝে কেন আনমনাভাবে তাকিয়েছিল বৃষ্টির ঘন পর্দা ভেদ করে দূরের গাছপালার সারির দিকে। সেদিকে নির্নিমেষ চেয়ে থাকতে থাকতে হঠাৎই ওর নিঃশ্বাসটা যেন গলার কাছে আটকে গেল। এ কি দেখছে সে? ভাবনার আচ্ছন্ন ভাবটা কেটে গিয়ে ঝড়াক করে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল কেন। দূরে গাছগাছালির সারির ফাঁকে প্রথমে একটা, তারপর আরেকটা, তারও পেছনে আরও একটা। এইভাবে পরপর বেশ কয়েকটা মূর্তি বেরিয়ে এলো। হতচকিত হতভম্ব কেন চতুর্দিকে দৃষ্টি ঘোরাতে লাগল। দেখল ওদেরকে বের দিয়ে ঘিরে ফেলছে অনেকগুলো নিশ্চল মূর্তি। এমনভাবে তফাত রেখে দাঁড়িয়ে ওরা যে সহজে ওদের চোখে পড়বে না। প্রত্যেকেই যেন এক একটা মৃতদেহ, পরনে বহু শতাব্দী আগের জীর্ণ মলিন পোশাক। প্রত্যেকেরই চেহারা সুরত বিবর্ণ, পাণ্ডুর, যেন রক্তের লেশমাত্র শরীরে নেই। কঙ্কালসার চেহারা। এতদূর দেখেও বুঝতে বাকি রইল না, দেহগুলোর একটাতেও প্রাণ নামক ঈশ্বর প্রদত্ত বস্তুটা নেই। কিন্তু কোন এক অস্বাভাবিকভাবে ওরা জীবন্ত। নিশ্চল অথচ জীবন্ত মূর্তিগুলোকে দেখে আতঙ্কে অবরুদ্ধ হয়ে এলো কেনের গলা। হা ঈশ্বর! পাশ থেকে শোনা গেল জেমসের তীক্ষ্ণ আর্তনাদ। তাহলে জেমসেরও ব্যাপারটা নজরে পড়েছে। গাছতলা ছেড়ে কেন দিকবিদিক গানশূন্য হয়ে ছুটতে শুরু করল, কিন্তু ভেজা জলকাদায় ওর পা বারবার টেনে ধরছিল। হঠাৎ কিসের একটা হ্যাচকা টান খেয়ে কেন সামনের দিকে উপুর হয়ে পড়ে গেল। উহ! উহ! আঘাত পেয়ে কাদাজল নাকে মুখে ঢুকে মুখ বিকৃত হয়ে উঠল কেনের। কোনোরকমে শরীরটাকে টেনে হিঁচড়ে ওঠাতে গিয়ে টের পেল ওর ডান পাটাকে কিছুতেই নাড়ানো যাচ্ছে না। কিসে যেন ওর পা শক্ত করে চেপে ধরেছে। ঘাড়টাকে কোনোরকমে পেছন দিকে ঘুরিয়ে পায়ের দিকে চোখ পড়তে যা দেখল, তাতে ওর অন্তরাত্মা শিউরে উঠল। সভয়ে দেখল কাদাজলের ভেতর থেকে একটা ভুতুড়ে হাত বেরিয়ে এসে বজ্রমুষ্টিতে চেপে ধরেছে ওর ডান পায়ের গোড়ালিটাকে। ফটফটে সাদা, পচা মাংসল একটা হাত। তীব্র দুর্গন্ধ নাকে আসছে। কেন এক সমুদ্র আতঙ্কে ডুবে যেতে যেতে প্রাণভয়ে একটা মরিয়া আর্তনাদ করে উঠল। জেমস ওদিকে রবার্তার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে নিজের দিকে টেনে নিল। তারপর তার হাত ধরে দিকবিদিক ছুটতে লাগল জঙ্গল ভেঙে। ওর সঙ্গে পাল্লা দিতে রবার্তাকেও সমান বেগে ছুটতে হচ্ছিল। কোনো পথ দিয়ে কোন দিকে যাচ্ছে খেয়ালই রইল না জেমসের। সে তখন নিজের আর রবার্তার প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে।
পেছন থেকে কেনের কাতর কণ্ঠস্বর কানে এলো, বাঁচাও, হেল্পো, বাঁচাও। ক্ষণিকের জন্য একবার থমকে দাঁড়িয়ে জেমস আর রবার্তা ঘুরে তাকিয়ে দেখল, কিছুটা দূরেই মাটিতে পড়ে পড়ে কেন যেন কোনো কিছুর সঙ্গে প্রবল সংঘর্ষ করছে। কিছু যেন পেছন থেকে ওর পা টেনে ধরেছে, তাই সে ওঠার চেষ্টা করেও পাচ্ছে না আর বারবার সাহায্যের জন্য তাদের কাছে কাতর আবেদন জানাচ্ছে। কি সে ওর পা টেনে ধরেছে তা দেখতে গিয়ে জেমস দেখতে পেল, মাটি ফুঁড়ে একটা হাত উঠে এসে বজ্রমুষ্টিতে চেপে ধরেছে কেনের পা আর কেন ওই ভুতুড়ে হাতের থেকে নিজেকে ছাড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। জেমস সভয়ে দেখল পচা সাদা মাংসল একটা হাত ওর পা চেপে ধরেছে। আতঙ্কে জেমসের যেন নাড়ি ছেড়ে যাবার উপক্রম হল। মুহূর্তের জন্য সে যেন এক বজ্রাহত রোগীতে পরিণত হল। হেল্পো! ঝড় আর বৃষ্টির শব্দ ছাপিয়ে ফের আর্তনাদ ভেসে এলো কেনের। হতবুদ্ধি জেমস কি করবে কি করবে না, দোটানার মধ্যে পড়ে হাঁসফাঁস করতে একসময় ছুটে চলে এলো কেনের পাশে। বন্ধুকে সাহায্য করাটাই এখন সেরা কর্তব্য বলে মনে করল ও। ওদিকে ওই অপার্থিব দেহধারীরা দূরে গাছ-গাছালির আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ লক্ষ্য করছিল ওদের। এবার পায়ে পায়ে এগিয়ে আসতে লাগল ওদের দিকে। 3 লাফে কেনের কাছে একরকম ছুটে এসে জেমস ওর হাত শক্ত করে ধরে ওকে ওঠাবার আপ্রাণ চেষ্টা করতে লাগল। ফলে কেনকে নিয়ে সেই মাটি ফুঁড়ে উঠে আসা ওই ভুতুড়ে হাতটার সঙ্গে জেমসের এক প্রাণান্তকর টানাটানির খেলা শুরু হল। বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় কাজটা জেমসের পক্ষে আরও সুবিধাজনক হয়ে গেল। সে সর্বশক্তি দিয়ে কেনকে টেনে উপরে তুলতে লাগল। কয়েক মিনিট ধরে প্রাণান্তকর টাগ অফ ওয়ারে একসময় বিজয়ী হল জেমস। শেষমেশ এক হ্যাচকা টানে কেনকে ওই ভুতুড়ে হাতখানির কবলমুক্ত করতে সমর্থ হল সে। ওকে তুলে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল সে। উত্তেজনায়, আতঙ্কে, নিদারুণ পরিশ্রমে হাঁফাচ্ছে ওরা দুজনেই। দুজনেরই হৃৎপিণ্ড সজোরে বাড়ি খাচ্ছে। ভয় হল এই বুঝি প্রাণপাখি খাঁচা ছেড়ে না বেরিয়ে যায়। ওদিকে সেই অপার্থিব দেহগুলো ওদের বন থেকে বেরোবার পথ বন্ধ করতে একটা ব্যারিকেড তৈরি করতে শুরু করেছে। কিন্তু সেদিকে খেয়াল করার এখন আর ফুরসত নেই ওদের। এখন যেভাবেই হোক এই ভয়ঙ্কর জীবনমৃতদের থেকে যতটা সম্ভব দূরে সরে যেতে হবে। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আদৌ সেদিক দিয়ে বন থেকে বেরোবার রাস্তা আছে কিনা, সেসব ভাবনাচিন্তা পরে করা যাবে, কিন্তু আগে ওই অপার্থিব জীবগুলোর থেকে যতটা সম্ভব দূরত্ব বাড়াতে হবে। তিলার্ধকাল অপেক্ষা না করে ওরা 3 জনেই ছুট লাগাল বনের অন্য অংশের দিকে। বনবাদার ভেঙে ওরা পরিকিমরি করে ছুটতে লাগল। কোথায় পড়ে কোথায় মরে সেদিকেও খেয়াল করার ফুরসত নেই এখন। মাথায় তখন ওদের একটাই চিন্তা, ছুটতে হবে, পালাতে হবে। কোনো অবস্থাতেও ওই ভয়ঙ্কর পিশাচগুলোর নাগালের মধ্যে থাকা চলবে না। ওরা ছুটছে, ছুটছে, দিকবিদিক গানশূন্য হয়ে ছুটছে ওরা। অন্ধের মতো ছুটছে। ওদের ছোটার গতির সঙ্গে পাল্লা দিয়ে ঝড় আর বৃষ্টির বেগও আরও বেড়ে উঠল। ছুটতে ছুটতে জেমস আর কেনের মুখের দুপাশে ফেনা এসে জমা। বুকের ভেতর ফুসফুস দুটো তীব্র মোচড় খাচ্ছে। বুঝি রক্ত উঠে আসবে এবার, কিন্তু কোনো কিছুই ওদের দমাতে পারল না। ওরা চোখ নাক কান বুজে প্রাণভয়ে ছুটছে। কতক্ষণ একটানা ছুটছিল ওরা, কারোর কাছেই সে সময়ের হিসেব ছিল না। একসময় জেমস এক জায়গায় দাঁড়িয়ে পড়ে অস্ফুটভাবে বলল, আর পারছি না। কথা বলার শক্তি নেই ওর। নিদারুণ পরিশ্রমে হাঁফাচ্ছে সে। সর্বাঙ্গ বেয়ে গড়িয়ে পড়ছে ঘামের বন্যা। মুখ হা করে বাতাস ছাড়ছে। দম আটকে আসছে প্রায়। শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গিয়েছে। কথাও বলতে পারছে না ভালো করে। একই অবস্থা কেনেরও। সেও এখন ছোটা থামিয়ে বুকে হাত চাপা দিয়ে মুখ হা করে বাতাস ছাড়ছে। ঘামে ভিজে ওর মাথার চুলগুলো লেপ্টে রয়েছে ওর কপালের কাছে।
কিছুক্ষণ এইভাবে চলার পর একটু ধাতস্থ হয়ে কেন পায়ে পায়ে এগিয়ে এলো জেমসের কাছে। ওর কাঁধে মৃদু হাত রেখে বলল, থামলে চলবে না জেমস। আমাদের এখনো অনেকটা ছুটতে হবে। চল, দাঁড়িয়ে থেকো না। ওরা হয়তো আমাদের পিছু নিয়ে এসে পড়ল বলে কি। জেমস ওর কথায় ফের জোর করে দেহে মনে শক্তি ফেরানোর চেষ্টা করল। তারপর ফের ছোটার চেষ্টা করল, কিন্তু কোনোরকমে 100 গজ মতো এসেই সে আর পারল না। পড়ে গেল মাটিতে। জেমস জানে দীর্ঘ সময় ধরে দৌড়বার মতো ক্ষমতা তার নেই, কিন্তু আজ যেন নিজেকে বড্ড বেশিই দুর্বল মনে হচ্ছে তার। আজ সকাল থেকেই এই দুর্বলতাটা টের পাচ্ছে সে। আকস্মিক এই দুর্বলতার কারণ সে বুঝে উঠতে পারছে না। আর পাচ্ছি না, হাঁফাচ্ছে জেমস। থামতে হবে এবা। ওর কথাগুলো কিরকম যেন জড়িয়ে জড়িয়ে আসছে। একবার পেছনে ঘাড় ফিরিয়ে সে ফেলে আসা পথটার দিকে চেয়ে দেখল, কিন্তু ঝাপসা চোখে কাউকে ওদের পিছু নিয়ে আসতে দেখতে পেল না। একই সময় টের পেল ঝড় আর বৃষ্টির প্রাবল্য যেন কিছুটা কমেছে। বেশ, শেষমেশ বল, কেন? কিন্তু এখানে আমরা কতক্ষণ এভাবে থাকব? কে বলতে পারে, ওরা হয়তো আমাদের অনুসরণ করে আসছে। ওরা অপার্থিব জগতের বাসিন্দা, ওদের গতির কাছে আমাদের গতি কিছুই না, এটা ভুলে গেলে চলবে না। কেনের কথাগুলোর যৌক্তিকতা জেমসও বুঝতে পারছে, কিন্তু ও নিরুপায়। মুখ হা করে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে সে, কিন্তু কেন বা জেমস কেউই এতক্ষণ রবার্তাকে লক্ষ্য করেনি। সে এখনো পর্যন্ত একটি কথাও বলেনি। ওদের পাশে পাশে সেও এতখানি বন্যপথ ছুটে এসেছে ঠিকই, কিন্তু ওর মুখের ভাব, চোখের ভাষা সম্পূর্ণ অন্যরকম। ওর দুচোখের দৃষ্টি সম্পূর্ণ শূন্য। সে চোখে নেই কোনো দৃষ্টি। অদ্ভুত নির্বাক এক দৃষ্টি। কিন্তু জেমস বা কেন কেউই এই ব্যাপারটা খেয়াল করেনি। এখনো করছে না। আসলে রবার্তাকে নিয়ে কোনোরকম সন্দেহ ওদের কারোর মনের মধ্যে একবারও আসেনি। এই বনে ঢোকার পর থেকেই ওদের সঙ্গে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ব্যাপার ঘটে চলেছে। টনির নিরুদ্দেশ হওয়া সেটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। তারপর এখন যা ঘটছে, মনে হচ্ছে এই বনের অশুভ শক্তি কোনোভাবেই চায় না তারা এই বন ছেড়ে পালাতে সমর্থ হোক। এখানে ওদের আটকে রেখে তিলে তিলে হত্যা করাটাই তার যেন মূল উদ্দেশ্য। তাই তাদের নানাভাবে পালাবার রাস্তা বন্ধ করতে চাইছে। সহসা এই সময় জেমসের বুকে একটা তীব্র ব্যথা শুরু হল। ক্রমে সেই ব্যথাটা বাড়তে লাগল। শ্বাসপ্রশ্বাসের কষ্ট শুরু হল। এর আগে কখনো জেমসের প্যানিক অ্যাটাক হয়নি, কিন্তু এখন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে ওর যেন প্রাণপাখি খাঁচাছাড়া হবার উপক্রম হয়েছে। শান্ত হও জেমস, কেন প্রায় ওর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, একটু দম নাও। বড় করে শ্বাস ছাড়ো। বন্ধুর পরামর্শ মেনে সেটাই করতে চেষ্টা করল জেমস, কিন্তু ততক্ষণে ওর অবস্থা আরও খারাপ দিকে মোড় নিতে শুরু করেছে। আমরা এখানেই মারা যাব, হাঁফাতে হাঁফাতে বল জেমস। ওর চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে এসেছে। আমরা এখানেই মারা যাব, কেউ বাঁচব না, বলতে বলতে হতোদ্যম দেখাতে লাগল জেমসকে। না জেমস, অমন কথা মুখেও এনো না। কেন ওর মুখে আলতো হাতচাপা দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, আমরা কেউ মরব না। আমাদের এখান থেকে বেঁচে পালাবার জন্য মাথা খাটাতে হবে। আমাদের মাথা তাই যতদূর সম্ভব ঠান্ডা রেখে পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে। দুহাতে মুখ ঢেকে ফেলেছে জেমস। ওকে এতটা অসহায়, এতটা হতোদ্যম আগে কখনো দেখেনি কেন। ও যেন বুঝেই গিয়েছে যতই চেষ্টা করা হোক না কেন, ওরা কেউ এখান থেকে বেঁচে ফিরবে না। এই নিদারুণ অবস্থায় হঠাৎ দুজনের কানে এলো রবার্তার চাপা খিলখিল হাসি। প্রথমটায় ওরা ঠিক বুঝতে পারল না, কিন্তু তারপরেই রবার্তার গলায় হাসির শব্দ হচ্ছে এটা অনুধাবন করতে পেরে ওরা দুজনেই সচকিত হয়ে রবার্তার দিকে ফিরে তাকাল। কি উইক, ঠান্ডা, নরম কণ্ঠস্বর ভেসে এলো রবার্তার, উইক লিটল ম্যান। তারপরেই ফের হাসতে শুরু করল।
ব্যঙ্গাত্মক হাসি। এই ভয়ঙ্কর সময়ে নিজের প্রেমিকার কাছ থেকে এমন তীব্র নিষ্ঠুর কটাক্ষ আশা করতে পারেনি জেমস। ভেতরে ভেতরে রাগের একটা স্ফুলিঙ্গ যেন ফেটে বেরোতে চাইল ওর। তবে ও বুঝতে পারল না রবার্তা এতটা নির্বিকার, এতটা নিষ্ঠুর কিভাবে হয়ে উঠল। এরকম একটা পরিস্থিতিতেও ওর চোখে মুখে সামান্য ভয়ের লেশও নেই। আর এখন ওর এই করুণ অবস্থা দেখে আবার ব্যঙ্গ করতেও ছাড়ছে না। হোয়াটস রং উইথ ইউ বলতে বলতে জমি ছেড়ে প্রায় লাফিয়ে উঠে দাঁড়াল জেমস। রবার্তার উপর ক্রোধে বিতৃষ্ণায় ওর শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। রবার্তার দিকে একটা আঙুল উঁচিয়ে ধরে বলল, সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? হঠাৎ এমন আচরণ কেন করছো? একদম ওইভাবে আমার সঙ্গে কথা বলবে না। একইভাবে রবার্তাও প্রায় চিৎকার করে উঠে বলল। ওর এতক্ষণের ভাবলেশহীন মুখটা হঠাৎ ক্রোধে লাল হয়ে উঠল। নইলে এই আমার নখ দিয়ে আমি তোমার ওই দুটো চোখ উপরে নিয়ে আসব। চিবিয়ে চিবিয়ে এমন হিমশীতল গলায় কথাগুলো বলল রবার্তা যে কেন এবং জেমস দুজনেই ওর কথায় চমকে উঠল। রবার্তা জেমস এবার ফের দুজনের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এলো। কেন? আবার কি পাগলামো শুরু করেছ তোমরা? প্লিজ থামো বলছি, এটা এখন ঝগড়া করার সময় নয়। গোল্লায় যাও তুমি। কেনকে উদ্দেশ্য করে এবার বিশ্রীভাবে ভেঙচি কেটে উঠল রবার্তা। তোমরা দুজনেই গোল্লায় যাও। তোমরা নিজেদের খুব বীর ভাবো, তাই না? আসলে তোমরা দুজনেই এক একটা ভিতুর ডিম। কাপুরুষ, বুঝলে? ওদের দুজনের দিকে তর্জনী তুলে কথাগুলো বলবার সময় থুতু ছিটে এলো রবার্তার মুখ থেকে। না রবার্তা, এবার নিজেকে খানিক সংযত করে বল জেমস, আমরা এই বনে রাস্তা হারিয়েছি। এই ট্রপিক্যাল অরণ্যে পথ হারিয়ে ফেলেছি আমরা। শুধু তাই নয়, বিপদের খাড়াও ঝুলছে আমাদের মাথার ওপর। এমনকি তুমিও নিরাপদ নও। এ কথায় কাঁধ ঝাঁকিয়ে রবার্তা ফের একবার ব্যঙ্গভরে ওর দিকে চেয়ে বলল, তাই নাকি? তাহলে আমি কেন ভয় পাচ্ছি না? কই, আমার তো একটুও ভয় লাগছে না। সত্যিই ভয় পাচ্ছ না? খানিকটা বিস্মিত হয়েই বলে উঠল জেমস। যদি তাই হয়, তাহলে এর একমাত্র কারণ হতে পারে তোমার মন মাথা ঠিক নেই। মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছো না আগে। জেমসের কথায় ফের বন কাঁপিয়ে হেসে উঠল রবার্তা। একসময় হাসি থামিয়ে বলল, ও তাই বুঝি? শোনো, পরিস্থিতির গুরুত্ব আমি খুব ভালো বুঝতে পারছি। তোমাদের চেয়েও একটু বেশিই বুঝতে পারছি। এর 1/10 বোঝার ক্ষমতাও তোমাদের নেই। একটু থেমে সে ফের বলল, তবে একটা জিনিস ঠিক বলেছ, মানতে হবে। একটু আগে যে তুমি বললে তোমরা সবাই মারা যাবে, তোমার এই কথাটাই একমাত্র ঠিক। হ্যাঁ, তোমরা দুজনেই মারা যাবে এবং খুব শিগগির। যথেষ্ট হয়েছে। আর সহ্য নয়, বলে জেমস প্রায় মারমুখো হয়ে তেড়ে গেল রবার্তার দিকে। কিন্তু কেন ওকে চেপে ধরল? ওকে সংযত করতে করতে বলল, থামো জেমস, থামো। এখন মারামারি ঝগড়াঝাটি করার সময় নয়। কেনের বারবার নিষেধে একসময় কিছুটা ঠান্ডা হলো জেমস। কেমন একরকমভাবে তাকাল কেনের দিকে। বুঝল, বয়সকে এই মানুষটা ঠিকই বলছে। সত্যিই এখন যা পরিস্থিতি, তাতে এত উত্তেজিত হলে লাভ কিছু হবে না, উল্টে অবস্থা আরও খারাপ হবে। রবার্তার দিকে চোখ পড়ল জেমসের। দেখল ওর মুখে একটা ঠান্ডা, কুটিল হাসি। একটা তীব্র ব্যঙ্গ খেলা করছে ওর চোখে মুখে। অসহ্য লাগল জেমসের, কিন্তু উপায় নেই। নিজের এবং কেনের কথা ভেবেই সে দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে রবার্তাকে এড়িয়ে যেতে চাইল। বেশ বুঝতে পারছে রবার্তা চাইছে ওকে আরও রাগিয়ে তুলতে, যাতে জেমস কিছু একটা খুনোখুনি বাঁধিয়ে বসে। কিন্তু কেন যে এরকম একটা করতে চাইছে ও, তা কিছুতেই জেমসের মাথায় ঢুকছে না। কেনের দিকে চেয়ে জেমস কতকটা ক্লান্ত গলায় বলল, বেশ, কিন্তু এখন আমাদের করণীয় কি? প্রশ্নটা করতে গিয়ে সে দেখল কেনের নজর ওর দিকে নেই। ওর দৃষ্টি জেমসের পেছন দিকে। ও
ওর পেছনে দূরে কোনো একটা কিছুর উপর ওর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। শুধু তাই নয়, মনে হচ্ছে এমন একটা কিছু দেখছে যার ফলে ওর মুখ রক্তশূন্য হয়ে গিয়েছে। জেমস অবাক হয়ে কেনের দিকে চেয়ে দেখল, কেনের মুখ থেকে যেন রক্ত সরে গিয়েছে। ফ্যাকাশে হয়ে উঠেছে তার মুখ, চোখ দুটোয় আসন্ন মৃত্যুর ছায়া। আমাদের আবার ছুটতে হবে, কেটে কেটে কোনোরকমে বল কেন। কেন কি বলতে চাইছে তা পরিষ্কারভাবে না বুঝতে পারলেও জেন কতকটা আন্দাজেই আঁচ করে ফেল জেমস, আর তাতেই তার ভেতরের ভয়টা ধীরে ধীরে পাক দিয়ে উঠতে লাগল। ও ধীরে ধীরে ঘুরতে লাগল পেছন দিকে, কেনের দৃষ্টি যেদিকে সেদিকে ঘুরতে লাগল। দূরে তরল অন্ধকারের চাদর মোড়া গাছের আড়ালে অনেকগুলো মূর্তিকে এদিকে এগিয়ে আসতে দেখে জেমসের হৃৎপিণ্ড যেন একবার হোঁচট খেয়ে ফের পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করল। ওরা এখনো আসছে ওদের পেছনে। প্রায় 100 গজের মধ্যে এসে গেছে ওরা। প্রত্যেকেরই চোখে মুখে একটা বন্য ক্ষুধার্ত ভাব। মরা মাছের মতো হলদেটে চোখ দিয়ে ওদের দূর থেকেই যেন লেহন করে চলেছে। এমন একটা লোলুপ ভাব ওই নামিত মানুষগুলোর মুখে, যেন বহু কালের ক্ষুধার্ত কোনা মানুষ সামনে হঠাৎ লোভনীয় কোনো খাদ্যবস্তু দেখছে। লালসায় বিকৃত হয়ে উঠেছে ওদের মুখগুলো। ভয়ঙ্কর, অপার্থিব। 1 সেকেন্ড ওই মুখগুলোর দিকে তাকালেও যেন বুকের রক্ত পানি হয়ে যায়। আর কিছু বলার দরকার হলো না জেমসকে। সে বিনা বাক্য ব্যয়ে কেনকে অনুসরণ করে ফের ছুটতে শুরু করল। এবার আর সে রবার্তার হাত ধরে ছুটল না, তবে না ধরলেও রবার্তা ওদের অনুসরণ করে ছুটতে লাগল, কিন্তু যে কোনো কারণেই হোক একটা দূরত্ব বজায় রেখে। জেমস বুঝতে পারছে না এভাবে কতক্ষণ ওরা ওই অমিত পিশাচদের হাত এড়িয়ে বাঁচতে পারবে। ওরা তো দিনে-রাতে সমান সক্রিয়। কিন্তু এসবের চেয়েও এখন ওর মাথায় বড় চিন্তা রবার্তাকে নিয়ে। ওর সেই দুষ্টুমিষ্টি প্রেমিকা এভাবে কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল। ওর চালচলন, কথাবার্তার সঙ্গে আগের রবার্তার আর কোনো মিল নেই। কিন্তু সে রবার্তাকে ভালোবাসে, তাই ওকে নিয়ে অন্য কিছু ভাবতেও পারল না সে। অপ্রীতিকর চিন্তাটা মাথা থেকে সরিয়ে সে ফের দ্বিগুণ উদ্যমে কেনকে অনুসরণ করে ছুটতে শুরু করল। কতক্ষণ একটানা ছোটার পর জেমস একবার পেছনে ঘাড় ঘুরিয়ে ওই ভুতুড়ে মূর্তিগুলোর অবস্থান যাচাই করতে গিয়ে দেখল একটা মূর্তি ওদের থেকে অনেকটা আগে আগে হেঁটে আসছে। মূর্তিটা অন্যদের থেকে বেশ লম্বা, আর তার চেহারা আরও ভয়ঙ্কর। সম্পূর্ণ উলঙ্গ, জায়গায় জায়গায় মাংস ভেদ করে হলদেটে হাড় বেরিয়ে এসেছে। আর আশ্চর্য, ওরা ছোটার বেগ দ্বিগুণ বাড়িয়েও কিছুতেই ওই ভুতুড়ে মূর্তিগুলোর সঙ্গে দূরত্ব বাড়াতে পারছে না। মূর্তিগুলোর সঙ্গে ওদের দূরত্ব কিছুতেই বাড়ছে না। এক এক সময় মনে হচ্ছে ওরা ইচ্ছে করেই স্লথ গতিতে ওদের অনুসরণ করে আসছে। নিছক ওদের খেলাবার জন্য, নইলে ওদের অসাধ্য কিছুই নেই। বেখেয়ালে ছুটছিল জেমস, তাই খেয়াল করেনি কখন সে কেনকে পিছনে ফেলে এসেছে। খেয়াল করেনি কেন আর রবার্তা দুজনেই ছোটা থামিয়ে দাঁড়িয়ে গিয়েছে পেছনে। আহ! একটা অস্ফুট আর্তনাদ করে জেমস হুমড়ি খেয়ে পড়ে গেল সামনের জলাজমির কর্দমাক্ত মাটিতে। নেহাত নরম কাদামাটি, তাই চোট লাগল না, কিন্তু ওর সারা শরীর মায় মুখ কাদায় লেপ্টে গেল। সর্বাঙ্গ অদ্ভুত একটা ব্যথায় কুঁকড়ে গেল। জেমসের মনে হলো ওর ফুসফুস ফুটো বুঝি ভেতরে ফেটে গেল। এখুনি মুখ দিয়ে রক্ত ছুটতে শুরু করবে। যন্ত্রণাটাকে আপ্রাণ সামলাতে সামলাতে সামনের দিকে মুখ তুলে চাইতেই থমকে গেল জেমস। সামনে ওটা কি? ঘোলাটে চোখে জেমস দেখল সামনে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কবেকার পুরনো, জরাজীর্ণ বেশ অনেকগুলো কাঠের ছোট বড় ঘরবাড়ি। একনজর দেখেই বোঝা যায় সেগুলো অতি প্রাচীন। যেখানে ঘরবাড়িগুলোর অবস্থান সেখানে গাছপালার ঘনত্ব বেশি নেই। ছাড়া ছাড়া দূরত্বে দাঁড়িয়ে গাছগুলো, আর তাদেরই মাঝে মাঝে অবস্থান করছে সেই বহুকালের পুরনো পরিত্যক্ত কুটিরগুলো। আর সেই জরাজীর্ণ কুটিরগুলোর মাথা ছাড়িয়ে আরও পেছনে দেখা যাচ্ছে একটা পাথরের ইমারত।
ইমারতের গঠনশৈলী দেখেই বোঝা যাচ্ছে ওটা কোনো গির্জা-টির্জা হবে। জেমস নিজের দৈহিক যন্ত্রণার কথা ভুলে বিস্ময়ে বিহ্বল হয়ে সামনের দিকে চেয়ে রইল। কেন কি এই ঘরবাড়িগুলোকেই কাল দেখেছিল? ওটাই কি সেই পরিত্যক্ত প্রাচীন গ্রাম? কেন একরকম ছুটে জেমসের কাছে এসে ওকে মাটি থেকে তোলার চেষ্টা করতে লাগল? রবার্তাও পায়ে পায়ে এসে দাঁড়াল জেমসের কাছে। কেনের সহায়তায় জেমস আস্তে আস্তে কোনো রকমে উঠে দাঁড়াল। তারপর ওরা তিনজনেই সবিস্ময়ে দেখতে লাগল সামনে সেই কয়েক শতাব্দী আগের পরিত্যক্ত গ্রাম আর সেই বহু বিতর্কের কেন্দ্রবিন্দু সেই চার্চটাকে। কেন দেখল ঠিক যেরকম কাঠের ঘরবাড়ি গতকাল দেখেছিল, ঠিক সেই রকমই ঘরবাড়ি সারিবদ্ধভাবে ওদের সামনে দাঁড়িয়ে। প্রত্যেকটাই আগাগোড়া কাঠের তৈরি। কয়েকটা দরজা আর ছাদ খসে পড়েছে শুধু। এইটুকু বাদ দিলে প্রত্যেকটা ঘরবাড়ি এখনো সদম্ভে দাঁড়িয়ে। প্রত্যেক কুটিরে ছোট ছোট জানলা আর সেই জানলাগুলোর ফ্রেম পচে একরকম ঝুলে রয়েছে। আর সবচেয়ে যেটা লক্ষণীয় বৈশিষ্ট্য, প্রত্যেক ঘরবাড়ির কাঠ কালো রঙে রাঙানো, ঠিক এই বনের গাছগুলোর মতো। যে গাছগাছালির আড়ালে এই বাড়িঘরগুলোর অবস্থান, সেই গাছগুলোর গুড়ি, কাণ্ড আর ডালপালার রঙও একেবারে বার্নিশ করা কালো। গ্রামের ঘরবাড়িগুলোর মাঝখানে পাথরের তৈরি একটা চাতালের মতো, সেখানে নেই কোনো গাছগাছড়া। সেই চাতালের মাঝখানে আবার একটা ইদারা টাইপের কিছু আছে মনে হচ্ছে। সেই চাতালেরও পেছনে একটা মাঝারি লম্বা ধূসর পাথরে তৈরি একটা ইমারত। ওটার গঠনশৈলী থেকেই স্পষ্ট যে ওটাই এই গ্রামের চার্চ। চার্চের সামনে বিশাল মজবুত এক কাঠের দরজা। সেই দরজার উপরের দেয়ালে একটা সরু লম্বাটে জানলা, আবার সেই জানলার উপরে লোহার তৈরি একটা ক্রুশিফিক্স। সেই ক্রুশিফিক্সের গায়ে লম্বালম্বিভাবে ঝুলে আছে একটা ক্রুশবিদ্ধ মূর্তি, যার মাথাটা ঝুঁকে রয়েছে বুকের উপর। দুই হাত দুদিকে প্রসারিত। বক্ষ এবং বাহুমূল রক্তাক্ত। মুখখানায় অশেষ যন্ত্রণার ছাপ সুস্পষ্ট। তার মাথার উপরে গির্জার ছাদ ঢেকে রয়েছে বড় বড় জংলা গাছ আর মোষে। একনজরে চার্চটাকে দেখেই আর বলার অপেক্ষা রাখে না যে এই চার্চে বহুকাল কোনো উপাসনা হয় না। গ্রামের ঘরবাড়িগুলোর গঠন এবং পজিশন দেখে কেনের মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না যে গতকাল সে সেই জ্যান্ত লাশটাকে অনুসরণ করে গিয়ে এই গ্রামটাকেই নিজের চোখে দেখেছিল। তবে সেটা তো অন্য একটা জায়গায় দেখেছিল সে। একটা ঢালু জায়গার নিচে। এটা তো সেই জায়গা নয়। তারা তো ওই জায়গাটা থেকে অনেক দূরে অবস্থান করছে এখন। তবে এখানেও সেই একই দৃশ্য কি করে দেখছে? মনে হচ্ছে যেন ওই গ্রামটা কোনো অলৌকিকভাবে উড়ে এসে এখানে চলে এসেছে। আর এই ঘরবাড়ি। তখন দেখে যে যুক্তিটা ওর মাথায় আসেনি যে কাঠ কখনো এতদিন এত শতাব্দী ধরে টিকে থাকে না। অথচ এই কাঠের ঘরবাড়িগুলো বেশ ভালোভাবেই দাঁড়িয়ে। শুধু জানলা দরজাগুলো একটু আধটু ভাঙা এই পর্যন্ত। তার মানে আবার সেই মায়া। মরুভূমিতে যেমন লোকে মরীচিকা দেখে, এও যেন অনেকটা সেরকম। বিশ্বাস করতে পারছি না, কানে এলো জেমসের অস্ফুট বিড়বিড় করে বলা কতগুলো শব্দ, এ কি করে সম্ভব? জেমস এবার পেছন ঘুরে তাকাল। ওর ভয়ার্ত ঘামে ভেজা চোখ দুটো দেখে কেনের বুঝতে বাকি রইল না সে কি ভাবছে। সত্যিই তো ওই আগুয়ান পৈশাচিক মূর্তিগুলোর কথা তার মনেই ছিল না। নিশ্চয়ই ওরা এতক্ষণে ওদের অলক্ষ্যে অনেক কাছাকাছি চলে এসেছে। যদিও পেছনে তাকিয়েও এখনো তাদের কাউকেই দেখতে না পেলেও এ বিষয়ে ওদের কোনো সন্দেহ নেই যে এই বন থেকে পালাবার রাস্তা বন্ধ। কিন্তু এখানে ওদের একরকম তাড়িয়ে নিয়ে এসে আবার এসব মায়া দেখানোর কি উদ্দেশ্য? আমাদের থামলে চলবে না, চোখে মুখে অবিশ্বাসের ছাপ এঁকে বলে উঠল জেমস। কিন্তু ওরা তো আমাদের পেছনে আর ধাওয়া করে আসছে না, বল কেন? কেনের কথায় ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল জেমস। দু চোখে একটা প্রবল সন্দেহ আর অবিশ্বাস। বলল, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, ওরা তো আমাদের পেছনে আসছে না।
এখন এখানে একটু দাঁড়িয়ে দম নিয়ে নাও। কেনের যুক্তিটাকে জেমসের একেবারেই মনে ধরল না। অবিশ্বাসের গলায় বলল, না, আমাদের থামলে চলবে না। আমাদের এই ফরেস্ট থেকে যেভাবেই হোক বেরোতে হবে, নইলে আমাদের কারোর ভালো হবে না, বলে দিচ্ছি গু। ওদের বাকবিতণ্ডার মাঝে রবার্তা পায়ে পায়ে সামান্য এগিয়ে গিয়েছিল সেই পরিত্যক্ত গ্রামটার দিকে। হঠাৎ সে বলে উঠল, আমরা যদি এখন ওই গ্রামটায় ঢুকে দেখি গু। ওর কণ্ঠস্বর বেশ খুশি খুশি শোনাচ্ছিল। ওদের দিকে ঘুরে একটা অদ্ভুত হাসি হেসে সে বলল, আমরা কেন না ওই গ্রামটায় ঢুকে একবার দেখি? কার কার বাড়ি ছিল ওখানে? কে থাকত? ওয়েট রবার্তা, ওকে সতর্ক করতে গিয়ে চাপা ধমকে উঠে বল, কেন কিন্তু কে শোনে কার কথা? চাপা দুষ্টু হাসির একটা ঝিলিক খেল গেল রবার্তার মুখে চোখে। তারপরই ওদের প্রায় তোয়াক্কা না করেই একরকম লাফাতে লাফাতে এগোতে লাগল ওই পরিত্যক্ত গ্রামের দিকে। মেয়েটা দেখছি আমাদের মেরেই ফেলবে, জেমসের দিকে চেয়ে কিছুটা হতাশ স্বরে বল কেন। অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে জেমস বলল, ওর এখনকার ভাবগতিক দেখে আমারও সেরকমই মনে হচ্ছে গি। মুখে কথাটা বললেও দলেরই সদস্যের ব্যাপারে এমনটা ভাবতেও খারাপ লাগছে কেনের। হাজার হোক, রবার্তা ওরই দলের একজন সদস্য। কতবার কত অভিযানে ওদের সঙ্গে থেকেছে। হালে ওর ভেতর কিছু অস্বাভাবিকতা দেখা গেলেও কেনের মন মানতে চাইছে না যে রবার্তা ওদের আসলে কোনোভাবে ক্ষতি করতে চাইছে। তাই জেমসের হাত ধরে মৃদু টান দিয়ে বলল, দাঁড়িয়ে থেকো না। ওকে ওখানে যাওয়া থেকে আটকাতে হবে। ওকে ওখানে যেতে দেওয়া ঠিক নয়, আমাদেরও যাওয়া উচিত নয়। ওদের কথাবার্তার মাঝেই রবার্তা তখন অনেকটা এগিয়ে গিয়েছে। কর্দমাক্ত পথ বেয়ে সে ঢুকে পড়েছে গায়ের ভেতর। পৌঁছে গিয়েছে গ্রামের মাঝখানে সেই চাতালের উপর ইদারাটার কাছে। ঝুঁকে পড়ে দেখছে নিচে জল কতটা গভীর। ওহো, ইদারার জলের দিকে চেয়ে কতকটা সোল্লাসে বলে উঠল রবার্তা যেন ভেতরে নিচে কিছু দেখতে পেয়েছে। বাধ্য হয়ে কেন আর জেমসও পায়ে পায়ে ঢুকে পড়েছে গায়ের ভেতর। আশপাশের শতাব্দী প্রাচীন কাঠের জীর্ণ বাড়িঘরগুলোর উপর আলগা আলগা চোখ বোলাতে বোলাতে এগিয়ে চলেছে ওরা। কোথাও কোনো জনপ্রাণীর দেখা নেই। নেই কোথাও কোনো প্রাণের সাড়া। কি হলো? রবার্তার দিকে এগিয়ে যেতে যেতে বল, কেন নিচে জল আছে? বলতে বলতে ইদারার কাছে এগিয়ে এলো। কেন? দেখো, নিচে তাকিয়ে দেখো। ইদারার নিচের দিকে আঙুল দেখিয়ে কিছু দেখাতে যেয়ে বল রবার্তা। কেন আর জেমস কিছু একটা আন্দাজ করে নিজেদের মধ্যে একবার মুখ চাওয়াচাওয়ি করে নিল। তারপর ইদারটার অন্য দিকে গিয়ে দাঁড়াল, রবার্তার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে। আসলে রবার্তাকে ওদের এখন সন্দেহ হতে শুরু করেছে। রবার্তার অবশ্য ওদের দিকে খেয়াল নেই। সে তখনও মজাচ্ছলে চেয়ে আছে ইদারার ভেতরে নিচে। দুরু দুরু বুকে এবার কেন আর জেমসও তাকাল ইদারার ভেতর দিকে নিচে, আর সঙ্গে সঙ্গে ওদের দুজনেরই বুকের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। লাশ, লাশের স্তূপ, একটার উপর আরেকটা করে লাশের স্তূপ। প্রত্যেকটা লাশই উলঙ্গ। প্রত্যেকের চামড়া হয়ে গিয়েছে ফটফটে সাদা। বোঝাই যাচ্ছে দীর্ঘকাল আগে মারা গিয়েছে এই হতভাগ্যগুলো। তবু দেহে নেই তেমন কোনো পচনের চিহ্ন। অথচ অনেককাল আগের মরা। যারা ওদের এতক্ষণ তাড়িয়ে নিয়ে এসেছিল এখানে, হুবহু তাদেরই মতো চেহারা, সুরত ওদের। লাশগুলোকে দেখে মনে হচ্ছে যেন কেউ ওগুলোকে কাগজ দলাবোচকা করে রাখার মতো ওইভাবে রেখে দিয়েছে। পুরুষ, নারী, শিশু সবার মৃতদেহ আছে সেখানে। হঠাৎ একটা পচা দুর্গন্ধ ইদারাটার ভেতর থেকে উঠে এসে ওদের যেন অবশ করে দিল। ছিটকে সরে এলো দুজনে। জেমস তো ওয়াক ওয়াক করে বমি করতে লেগে গেল। কেনেরও বমি আসছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত রাখল। পেট চেপে ধরে বমনের উদ্রেক ঠেকাবার আপ্রাণ চেষ্টা করতে লাগল কেন। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না দুজনে। বমি করেই চলেছে জেমস।
হঠাৎ কাছেই একটা কর্কশ শব্দ কানে আসতে সচকিত হয়ে উঠল দুজনে। জেমস দেখল পরিত্যক্ত গির্জাটায় প্রবেশের সেই পুরনো দরজাটা, যেটা এতক্ষণ বন্ধ ছিল, সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আপনা থেকেই খুলে যাচ্ছে দরজাটা। একটু একটু করে খুলে যাচ্ছে দরজাটা, আর ভেতরের অন্ধকার ক্রমশ প্রকট হচ্ছে। গির্জার দরজায় কাউকে দেখা গেল না। কে খুলল দরজাটা তাও ঠাহর হলো না। আশেপাশে কোনো মানুষকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা কিছুর অলৌকিক অস্তিত্ব টের পেল জেমস এবং ক্যান দুজনেই। আন্দাজেই জেমস বুঝতে পারল ওদের ভেতরে আসতে আহ্বান করা হচ্ছে। আমি মনে করি আমাদের ভেতরে যাওয়া উচিত, বল রবার্তা। ওকে রীতিমতো এক্সাইটেড দেখাচ্ছে এখন। মোটেও তা করা ঠিক হবে না, কাশতে কাশতে বল জেমস। এখনো ইদারার ভেতর থেকে আসা পচা লাশের গন্ধ উঠে এসে বাতাসে ভাসছে। বমি করতে শুরু করেছে এবার কেন? ওই ভয়াবহ দৃশ্য আর ওই তীব্র দুর্গন্ধে দুজনেরই অবস্থা কাহিল, কিন্তু আশ্চর্য নির্লিপ্ত রবার্তা। ওর জেন এসবে কোনো হেলদোল নেই। ওক জেমস, কোথায় গেল তোমার সেই অ্যাডভেঞ্চারের নেশা? কতকটা কপট তাচ্ছিল্যের স্বরে বলে উঠল রবার্তা। তোমাদের দুজনের কাছেই তো ক্যামেরা আছে, তাই না? তাহলে কেন ভেতরে যাচ্ছ না? তোমাদের তো এভিডেন্স দরকার। এজন্যই তো আমরা এসেছি এখানে। ভেতরে যা দেখবে সবকিছু রেকর্ড করবে না? আমরা প্রাচীন সেই গ্রামটাকে পেয়ে গিয়েছি, এটার ছবি তুলবে না? তোমাদের সব প্রশ্নের উত্তর ওই চার্চের ভেতর আছে। যাবে না? যাবে না ভেতরে? এভিডেন্স কালেক্ট করবে না? সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে না? একভাবে জেমসকে লক্ষ্য করে একের পর এক কটাক্ষ ছুড়তে লাগল রবার্তা। যেন ওদের দুজনের অবস্থা দেখে দারুণ মজা পাচ্ছে সে। না, দুপাশে মাথা নেড়ে বলল জেমস, আমাদের এভিডেন্স দরকার নেই। আমরা এখন এখান থেকে জাস্ট চলে যেতে চাই। কেন সমর্থন করল জেমসের কথায়, কিন্তু অবচেতনভাবেই কেনের মনে হল তারা এখান থেকে এত সহজে যেতে পারবে না। এই বনে যে এক অদৃশ্য অশুভ শক্তি বাস করে, সেই শক্তির আহ্বানেই ওরা এখানে এসে পড়েছিল, তাই ওরা এখান থেকে আদৌ যেতে পারবে কিনা তাও সেই শক্তির ইচ্ছার উপরেই নির্ভর করছে। ভাবনার মাঝেই ওই পরিত্যক্ত চার্চের ভেতর থেকে এমন একটা শব্দ ওর কানে এলো যে ও জায়গাতেই জমে বরফ হয়ে গেল। কে যেন তীব্র তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল ওই পরিত্যক্ত চার্চের অন্ধকার জঠর থেকে। সেই সুতীব্র আর্তনাদ যেন ওই চার্চের চার দেয়ালের ভেতর প্রতিধ্বনি তুলে ফিরে আসতে লাগল। অদ্ভুত, অমানুষিক, রক্তজল করা সেই আর্তনাদ। মেয়েলি কণ্ঠে আর্তনাদ, কিন্তু তার চেয়েও বড় কথা, সেই কণ্ঠস্বর কেনের পরিচিত। কেন শুনল সেই নারীকণ্ঠ আকুল কণ্ঠে ডেকে উঠল, বাবা। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।